আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার স্পেস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে বিষয়ভিত্তিক কনফিউশন জোন, মার্চ ফরওয়ার্ড কনফিউশন জোন বিসিএস বাংলা ও সাহিত্য বিষয়ে ২৯শে অক্টোবর অর্থাৎ আগামী শুক্রবার বহু প্রতীক্ষিত বিসিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে প্রায় সাড়ে চার লক্ষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮০০ এর মতো পদে নিয়োগ পাওয়ার জন্য। এখানে যারা আসলে টিকবেন ওই প্রিলিমিনারি পরীক্ষায়, এরা যে যারা টিকবেন এবং যারা টিকবেন না এদের মধ্যে যে মেধাগতভাবে খুব বেশি পার্থক্য থাকবে তা নয়। তবে যেহেতু পরীক্ষাটা প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, এখানে কে কার চেয়ে একটু এগিয়ে আছে পয়েন্টের ব্যবধানে, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সুতরাং অন্যজনের চেয়ে একটি বেশি সঠিক উত্তর দিতে পারা, অন্যজনের চেয়ে একটি কম ভুল উত্তর দিতে পারা, এগুলো একজনের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ হয়ে আসার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মার্চ ফরওয়ার্ড কনফিউশন জোন এই প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো স্পেশালি কোন জায়গাগুলো খুব বেশি কনফিউজিং, যেখানে প্রশ্ন আসলে উত্তর করার ক্ষেত্রে আমরা যাতে একটু ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা যাতে কনফিউজড হয়ে না দাগিয়ে চলে আসার চেয়ে ওখানে একটু কনফিডেন্সের সাথে যাতে দাগিয়ে আসতে পারি, এই জন্যই হচ্ছে কনফিউশন জোনগুলো। আজকে আমরা বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে 8:30টায়, সেখানে আমরা বিসিএস বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমাদের দুজন সম্মানিত আলোচকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। এখন এই মুহূর্তে আমাদের যে বিষয় বাংলা ভাষা ও সাহিত্য, এই বিষয়ে আমাদের তিনজন আলোচক থাকার কথা ছিল। একজন হচ্ছেন আমাদের খুব জনপ্রিয় শিক্ষক, বিসিএস এর একজন সিনিয়র টিচার মোস্তাফিজুর রহমান স্যার, আমাদের আরেক জনপ্রিয় শিক্ষক তৌহিদুর রহমান স্যার, এবং বাংলার আরেকজন গুরুত্বপূর্ণ শিক্ষক আনিসুজ্জামান স্যার। টেকনিক্যাল কারণে আনিসুজ্জামান স্যার আমাদের সাথে এখনো জয়েন করতে পারেনি, যদি সুযোগ হয় তাহলে আমরা তাকে কানেক্ট করব। আর আমি আপনাদের সবাইকে বলবো এই প্রোগ্রামটি আপনারা নিজেরা শেয়ার করবেন, নিজেরা পার্টিসিপেট করবেন। নিজেদের কোনো কনফিউজড প্রশ্ন যদি থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে সেগুলো দিবেন। দিলে আমাদের দুইজন সম্মানিত শিক্ষক আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে এসে আপনাদেরকে দ্রুত একটা সলিউশন দিবেন, সেই আশা আমরা ব্যক্ত করি। আপনারা যারা 43তম বিসিএস পরীক্ষা দিবেন তারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব নামগুলো মেনশন করতে পারেন, যার এটা শোনা দরকার। বিসিএস পরীক্ষা ছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেয় তাদেরকে আপনারা জানাতে পারবেন, কারণ এগুলোর মাধ্যমে অনেকগুলো আমাদের কনফিউশন আশা করি রিমুভ হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো আসুন আমরা শুরু করি। আমি আমাদের সম্মানিত দুজন শিক্ষক মোস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যারকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রাম। স্যার, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রথমে মোস্তাফিজ স্যারকে দিয়েই শুরু করি। বাংলা সাহিত্য শুরু কোথায়, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমি, আপনি, আমাদের তৌহিদ স্যার, আমরা অনেক পরীক্ষায় দাগিয়ে এসেছি। সঠিক উত্তরটা কি নিয়েছে কি নেয় নাই সেটা কিন্তু আমি নিজেও জানি না। আদি নিদর্শন কি আসছে, চর্যাপদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তনও আছে। চর্যাপদ দিয়ে চলে এসেছে এবং মনে মনে খুশি যে আমার উত্তরটা হয়ে গেছে। আরেকজনের সাথে মিলিয়ে দেখলাম, তার সাথে আমার উত্তর মিলে গেছে, দ্যাট মিনস 0.1 পাচ্ছি। আবার যিনি প্রশ্ন করেছেন উনি যদি মনে করেন যে চর্যাপদ তো বিতর্কহীনভাবে বাংলা সাহিত্যের কোনো গ্রন্থ নয়, সুতরাং এটা উনি যদি মনে করেন যে এটা শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে সঠিক উত্তর, তাহলে কিন্তু আমি খুব আনন্দের মধ্যে আছি উত্তর দাগিয়ে, কিন্তু আসলে আমার রেজাল্টটা হচ্ছে মাইনাস। আদি নিদর্শন কি, আমাদের সাহিত্যটি কখন শুরু হয়েছে, সেখানে আমরা ডক্টর সুনীতি কুমার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকের অনেক বক্তব্য জানি। আমি এখন বিতর্ক বাদ দিলে মোটামুটি ভাবে গৃহীত যে চর্যাপদ, সেটা নিয়ে আপনার কাছ থেকে প্রথমে আসতে চাই। চর্যাপদের আদি কবি কে? আপনার কাছ থেকে আমার বেশ কিছু প্রশ্ন জানার আছে আজকে।
এবং আমাদের কনফিউশন জোন প্রশ্ন এই সেশনটা হবে জানার পর আমার কাছে কিছু প্রশ্ন এসেছে স্টুডেন্টদের কাছ থেকে, সেগুলো নিয়ে আপনার সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। আপনি শুরুতেই বলবেন চর্যাপদের আদি কবি আসলে কে? ধন্যবাদ প্রিয় ভাই। আসলে বাংলা ভাষা সাহিত্য অন্যান্য বিষয়গুলোর মতো বাংলা ভাষা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? জি প্লিজ, শোনা যাচ্ছে। তো বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রেও বেশ কিছু বিতর্কিত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমরা যে বই পড়ি, দেখা যায় যে ওই বই থেকে, বইয়ের মধ্যে যেটা অ্যান্সার করা আছে সেটাই আমরা পড়ে যাই। তো ওই যে একটু আগেই আপনি যেটা বললেন যে আমরা তো আমাদের মতো পড়েছি, উত্তর করে আসছি এবং খুশি হয়েছি, কিন্তু সঠিক উত্তর নিয়ে আহ, এটা পিএসসি নির্ধারণ করেন কোন প্রশ্নের উত্তর কোনটা, সেটা তারা নির্ধারণ করে রাখে। তো তারপরেও কিছু বিষয় আছে, কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে বিতর্ক থাকলেও বিতর্কহীন ভাবে কিছু সমাধান আমরা পেয়ে যাই, যেখানে আমাদের থামতে হয়। তো বাংলা সাহিত্যের আদি কবিকে, এই প্রশ্ন নিয়ে আমাদের যারা সাহিত্যের গবেষক, তাদের মধ্যে বেশ কিছু বিতর্ক রয়েছে। যেমন বাংলা সাহিত্যের আদি কবিকে এ নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বক্তব্য আমরা পেয়েছি। এ নিয়ে ডক্টর সুকুমার সেন সহ সমকালীন যারা গবেষক, তাদের কাছ থেকেও আমরা বক্তব্য পেয়েছি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের আদি কবি হিসেবে অভিহিত করেছেন শবরপাকে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে শবরপা হলেন আহ চর্যাপদের মধ্যে সবচেয়ে বয়স্ক কবি। তিনি 680 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আর আহ বয়সের দিক দিয়ে তিনি সবচেয়ে বেশি। এবং আমরা জানি যে চর্যাপদের যে পদগুলো পেয়েছি তার মধ্যে 50 নাম্বার পদ যেটা পেয়েছি সেটা শবরপার লেখা। তো সেই দিক বিবেচনায়, অর্থাৎ তিনি আগেও আছেন পরেও আছেন, সেই দিক বিবেচনায় তিনি আহ শবরপাকে চর্যাপদের আদি কবি হিসেবে অভিহিত করেছেন। কিন্তু আদি কবি বলতে আসলে বয়সের কোনো বিষয় নয়। এখানে আদি কবির বিষয়টা বলতে আদিতে বা শুরুতে যিনি পদ রচনা করেছেন তিনি হবেন চর্যাপদের আদি কবি। তো এই হিসাবে আমরা দেখতে পাই যে চর্যাপদের যে পদগুলো আমরা পেয়েছি, প্রথম যে পদ এই পদটা লিখেছেন লুইপা। কা তরু বড় পাঞ্চবে ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। প্রথম যে পদ, প্রথম যে কবিতা, তার প্রথম দুটো লাইন আমি বললাম। তো যেহেতু প্রথম পদটা তিনি রচনা করেছেন, সেই হিসাবে তাকে আদি কবি বলা উচিত। কিন্তু এখানে যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিন্ন আরেকটা মত উপস্থাপন করেছেন, সেই হিসাবে বিতর্কটা চলে এসেছে। কিন্তু এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বয়সের বিষয় নয়, এখানে আদি তাকে আমরা বলি যিনি শুরু করেন, যিনি একটা বিষয়ের সূচনা করেন। যেহেতু প্রথম পদটা লিখেছেন লুইপা, এই কারণে বিতর্কিতহীন ভাবে আমরা লুইপাকে চর্যাপদের আদি কবি বলবো। প্রশ্নটা কি? চর্যাপদের আদি কবিকে, তখন লুইপা। কিন্তু প্রশ্ন যদি আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদি কবিকে, তখন আমরা মানে নিঃসন্দেহে সংশয়হীন ভাবে আমরা বলবো ডক্টর মোহাম্মদ শবরপাল। তাহলে চর্যাপদের আদি কবি মূলত লুইপা। ধন্যবাদ। চর্যাপদের আদি কবি লুইপা। এরপরে আপনার যদি আমরা বলি পদাবলীর আদি কবিকে, সেই বিষয়টি আপনি আর একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, পদাবলীর আদি কবি, এটা নিয়েও বেশ আমরা শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু সংশয় দেখতে পাই। কখনো বলে যে আদি কবি জয়দেব, কখনো বলে চর্যাপদ পদাবলীর আদি কবি চণ্ডীদাস, কখনো বলে বিদ্যাপতি। আসলে এই প্রশ্নের উত্তরটা নির্ভর করে কিছুটা প্রশ্নের অপশনগুলোর উপরে। তার আগে আমি একটু বলে নিই যে মানে পদাবলীর 165 জন কবি পদাবলী রচনা করেছে। এই 165 জন কবির মধ্যে খ্যাতনামা এবং বিখ্যাত কবি মূলত 5 জন। এই 5 জন কবির মধ্যে জয়দেব, তিনি হলেন দ্বাদশ শতকের কবি, যিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। সেই সময় তিনি প্রথম পদাবলী রচনা করেছেন। যদিও তিনি পদাবলীর প্রথম বাঙালি কবি, কিন্তু প্রথম বাঙালি কবি হলেও
তিনি কিন্তু বাংলায় পদ রচনা করেননি বা করতে পারেননি, কারণ আমরা জানি যে সেন শাসন আমলে বাংলায় সাহিত্য চর্চা নিষিদ্ধ ছিল। এবং যে কারণে আহ, জয়দেব তিনি বাংলায় পদাবলী রচনা না করে সংস্কৃত ভাষায় পদাবলী রচনা করেছিলেন, যেটার নাম ছিল গীত গোবিন্দম। তো উনি হলেন প্রথম পদাবলীর কবি সংস্কৃত ভাষায়। এরপরে পদাবলী রচনা করেছেন বিদ্যাপতি, উনি রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা সম্পর্কে আমরা জানি যে বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণ, এই ভাষাটা তিনি তৈরি করেছিলেন জাস্ট কেবল কি করার জন্য, এই পদাবলী রচনা করার জন্য। তো তিনি ব্রজবুলি ভাষায় পদাবলীর আদি কবি। আবার আমরা যদি দেখি যে বাংলায় পদাবলী যারা রচনা করেছেন তাদের মধ্যে তাদের মধ্যে আদি কবি বা প্রথম কবি হলেন চণ্ডীদাস। তাহলে আদি কবি কিন্তু তিনজন, জয়দেবও আদি কবি, বিদ্যাপতিও আদি কবি, চণ্ডীদাসও আদি কবি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে চারটা অপশন যে থাকবে, এই চারটা অপশনের মধ্যে কি আছে অপশনে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যদি আহ জয়দেবের নাম থাকে, অবশ্যই জয়দেব ক্যান্সার করতে হবে। জয়দেব নাই, সেই ক্ষেত্রে যদি বিদ্যাপতির নাম থাকে বিদ্যাপতি অ্যান্সার করতে হবে। সেটাও যদি না থাকে তাহলে আমরা চণ্ডীদাসকে অ্যান্সার করতে পারি। মানে এটা তার মানে আপনি বলছেন যে একটা হচ্ছে প্রশ্নকর্তার প্রশ্নের অপশনগুলো হ্যাঁ, দেখি সিদ্ধান্তে পৌঁছাতে হবে কোন উত্তরটা আজকের জন্য, এই মুহূর্তের জন্য আমার সঠিক উত্তর, রাইট? এটা এটা বিভিন্ন সময়ে আসলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে পরীক্ষার্থীকে। অনেক সময় দেখা যাচ্ছে কি যে আহ, মানে উত্তর হবে একটা এক্সাক্ট একটা উত্তর, কিন্তু ওই উত্তরটা যদি না থাকে তাহলে সিরিয়ালি আমরা পরের যাকে পাবো তাকে আমরা বেছে নেবো। যেমন একটা কোশ্চেন আমি রেফারেন্স দিই, যে বাংলা সাহিত্যের আধুনিক যুগে একটা কোশ্চেন এসেছিল যে বাংলা সাহিত্যে আহ, আহ, প্রথম মৌলিক নাট্যকার কে, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাট্যকার কে। তো প্রথম মৌলিক নাট্যকার, মৌলিক নাটক বলতে নিজের সৃষ্টি নাটক যেটা, সেটা মৌলিক নাটক, এবং যিনি মৌলিক নাটক রচনা করেছেন তিনি মৌলিক নাট্যকার। তো এই প্রশ্নটার উত্তরে আমাদেরকে অ্যান্সার করতে হয়েছিল, এবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল বিসিএস এ, সেখানে আমাদেরকে উত্তর করতে হয়েছিল রামনারায়ণ তর্করত্নকে। যদিও রামনারায়ণ তর্করত্নের আগেও কিন্তু মৌলিক নাটক রচনা করেছিলেন, কিন্তু তাদের নাম যেহেতু ছিল না এই কারণে রামনারায়ণকে অ্যান্সার করতে হয়েছে। ঠিক একইভাবে এই কোশ্চেনটার উত্তরও আমাদেরকে সেভাবেই চিন্তা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যারা শুনছেন, হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনারা দিচ্ছেন সেগুলো আমরা নিচ্ছি, আমরা স্যারদের কাছে উপস্থাপন করব। যারা শুনছেন উপকৃত হচ্ছেন, এটা খুবই ক্লিয়ার, এখানে কোনো অস্পষ্টতা নাই। আপনার উত্তর যে অপশনগুলো দেয়, আপনি সঠিক উত্তর জানেন একটি, কিন্তু এরপরে ওই উত্তরটা ব্যতি রেখে অন্য অপশন যদি দেয় সেক্ষেত্রে আপনাকে ওই অন্য অপশনগুলোর মধ্যে অপেক্ষাকৃত এটা গ্রহণযোগ্য উত্তরটা আপনাকে খুঁজে নিতে হবে। এটাই হচ্ছে বেস্ট চয়েস বা বেস্ট আনসার হবে, অল্টারনেটিভস গুলোর মধ্যে বেস্ট আনসার হবে, সেটি আপনাকে খুঁজে নিতে হবে। আমি একটু আমাদের তহিদুর রহমান স্যারের কাছে আসতে চাই। তহিদ স্যার, আপনি একটু বলেন তো, আমরা প্রায় সময় শুনি স্পর্শধ্বনি, স্পর্শধ্বনির সংখ্যা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। 25টা, 20টা, 30টা, 16টা, এমন যদি হতো এটা 15, 16, 17, 18 বা 20, 21, 22, 23, তাহলে আমাদের কনফিউশনটি নিয়ে আমরা এক ধরনের ভাবতে পারতাম। কিন্তু এত বড় বড় গ্যাপ রেখে স্পর্শধ্বনির বা স্পর্শ বর্ণের সংখ্যাগুলো এরকম ডিফারেন্ট করার কারণটা কি, তহিদ স্যার? থ্যাংক ইউ স্যার। আজকে যারা দেখছেন তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সন্ধ্যাকালীন সময়ে আমরা সবাই সমবেত হয়েছি কিছু বিষয়ে কনফিউশন গুলো দূর করার জন্য। তো যারা দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি প্রশ্নের উত্তরটা শুরু করছি। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। যখন আমরা ছোটবেলায় ছিলাম, যখন আমরা স্কুল লেভেলে পরীক্ষার্থী ছিলাম, তখন আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা ছিল, এটাকে আমরা মোটামুটি ব্যাকরণের বাইবেল হিসেবে ধরতাম, এবং এখানে যা থাকতো এটাকে একদম সঠিক বা সত্য হিসেবে মেনে নিতাম। কিন্তু প্রতিনিয়ত ভাষা যত পরিবর্তন হচ্ছে, ব্যাকরণ পরিবর্তন হচ্ছে, এবং এ বিষয়ে গবেষণার ফলে আরো নতুন নতুন তথ্য আসছে। তো এই আগের যে বইটি ছিল, এই বইয়ের যিনি লেখক ছিলেন বা প্রধান যে রচয়িতা ছিলেন, উনি ছিলেন শ্রদ্ধেয় মনির চৌধুরী। এই বইটা কিন্তু অনেক আগের তৈরি। তো আধুনিক কালের ভাষা বিজ্ঞানী বা ব্যাকরণবিদরা তারা কিন্তু এই বিষয়গুলো যখন গবেষণা করছেন তখন কিন্তু একটু তথ্য আলাদা পাচ্ছেন। তো এই যে স্পর্শ ধ্বনির কথা বলি বা বর্গীয় ধ্বনির যদি কথাগুলো বলি, এই দুইটাকে কিন্তু একই আগের যে নবম দশম শ্রেণীর যে বইটাতে ছিল ওইখানে কিন্তু 25 দেওয়া ছিল। কিন্তু আমরা বাংলাতে
কোনো বিষয়ে কনফিউশন পেলে আমরা যাকে শেষ আশ্রয়স্থল মনে করি বা সমাধান দাতা হিসেবে যাকে মনে করি তা হচ্ছে বাংলা একাডেমি। তো বাংলা একাডেমির প্রমিত যে বাংলা ব্যাকরণ বইটাটা আছে, এইখানে কিন্তু স্পর্শধ্বনি আর 25টি দেওয়া নেই, এখানে দেওয়া আছে 16টি। তাহলে এখানে যে 16টি দেওয়া আছে, তাহলে কোনগুলোকে বাদ দিয়ে আমাদের 16টি করা হয়েছে? আমি একটু ব্যাখ্যা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা মাথার মধ্যে 25টি বর্গ একটু অঙ্কন করার চেষ্টা করুন। আমরা জানি যে ক থেকে 25টি যে বর্ণ আছে, এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হচ্ছে, এবং সনাতন যে বইটা বা পুরনো যে বইটা আছে ওই বইটা অনুযায়ী 25টা আবার স্পর্শ বর্ণ বলা আছে। কিন্তু বাংলা একাডেমি এখান থেকে কিন্তু 9টা বর্ণ বাদ দিয়েছে। কোন 9টা বর্ণ বাদ দিয়েছে? দেখেন, সবার শেষে যে নাসিক্য যে বর্ণগুলি ছিল, বর্গীয় নাসিক্য বর্ণ ছিল, এই 5টা বর্ণকে বাদ দিয়েছে। এবং চ, ছ, জ, ঝ, এই যে এখানে যে 4টা বর্ণ আছে, এই 4টা বর্ণকে বলা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি বা ঘৃষ্ট বর্ণ। তাহলে দেখেন, এই পাশে 5টা, এই পাশে 4টা, 9টি। এই 9টা বর্ণকে বর্গীয় থেকে বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে বাংলা একাডেমি স্পর্শ বর্ণ বলে অভিহিত করেছে। আবার এরই মধ্যে আবার নতুন একটা ঝামেলা বেঁধেছে, যে আপনারা তো অনেকে জানেন যে নবম দশম শ্রেণীর এবছর যে নতুন বোর্ড ব্যাকরণ বইটা দিয়েছে, এখানে কিন্তু বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই বইতে এসে আবার স্পর্শধ্বনি দেখা যাচ্ছে 20টি। তারা 20টি করেছে কিভাবে? ওই শেষের দিকে যে নাসিক্য বর্ণগুলো ছিল, এই 5টা নাসিক্য বর্ণ বাদ দিয়ে তারা কিন্তু ঘৃষ্ট বর্ণগুলোকেও স্পর্শ বর্ণের মধ্যে রেখে দিয়েছে। তো নতুন নবম দশম শ্রেণীর বই অনুযায়ী উত্তর হচ্ছে 20টি, পুরনো বই অনুযায়ী হচ্ছে 25টি, আর বাংলা একাডেমির অভিধান অনুযায়ী আমরা পাচ্ছি 16টি। তাহলে প্রশ্ন হতে পারে যে এখান থেকে যদি প্রশ্ন আসে, আমি উত্তর ধরে নিব কোনটাকে? এখান থেকে উত্তর ধরে নেওয়ার বেস্ট উত্তর হচ্ছে আমরা বাংলা একাডেমিকে বেশি ফলো করব, কারণ বাংলা একাডেমি আমাদের শেষ আশ্রয়স্থল ধরে নিব। তাহলে সেই হিসেবে উত্তর হচ্ছে 16টি। এখন অপশনে যিনি প্রশ্নকর্তা, তিনি যদি 16কে উত্তর না ধরে অপশন যদি রাখেন 20, তাহলে আপনি 20 দাগাবেন। আর যদি 16, 20 একটিও না থাকে, অপশন যদি থাকে 25, তাহলে আপনাকে 25 দাগাতে হবে। আর যদি অপশনে 16, 20, 25 এবং অন্য একটা অপশন যদি থাকে, তাহলে আপনাকে 16 দাগাতে হবে, কারণ উনি বাংলা একাডেমিকে ফলো করেছেন এবং বাংলা একাডেমিকেই ফলো করা আমাদের উচিত। তো এই হলো স্পর্শ ধ্বনি বা স্পর্শ বর্ণের যে কনফিউশনটা আছে, আশা করছি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি যদি তহিদ স্যারের এই একটা ভালো একটা প্রসঙ্গের অবতারণা করেছেন, কনফিউজ প্রশ্নের উত্তর অ্যানালাইসিস করতে গিয়ে মুস্তাফিজ স্যারের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। 2021 সাল থেকে দেখা যায় আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বই একটা বেশ উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন সাধন করা হয়েছে। এখন আমাদের তৌহিদ স্যার বললেন যে আমাদেরকে ওই কখনো বলছেন বাংলা একাডেমির ফলো করতে, কখনো বলছেন নতুন বই, কখনো পুরনো বইয়ের রেফারেন্স দিচ্ছেন। আপনার কি মনে হয় এই যে আমাদের পরিবর্তনটা হলো দিস ইয়ার, এই যে আমাদের বোর্ড বইতে, এই পরিবর্তনটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার হলে কতটুকু প্রভাব ফেলবে, বা সেক্ষেত্রে মোস্তাফিজ স্যার আপনার অ্যানালাইসিসটা কি? আপনি ছেলে মেয়েদেরকে কোনটার পরামর্শ দিবেন? আমাদেরকে নতুন বোর্ড বইয়ের এই আলোকে চিন্তা করতে বলবেন, নাকি তহিদ স্যার যেটা বলেছেন বাঙালির মননের প্রতিষ্ঠান এবং এগুলো নিয়ে যারা স্পেশালাইজড কাজ করার জন্য বাংলা একাডেমির উত্তরটাকে আমরা অধিক বেশি গ্রহণযোগ্য বলে মনে করব? মোস্তাফিজ স্যার। ধন্যবাদ। আসলে ব্যাকরণের ক্ষেত্রে আমাদের বিশেষ প্রার্থীরা সবসময় যে বিষয়টা ফলো করে আসছে সেটা হলো নবম দশম শ্রেণীর বোর্ড বইটা, এবং এই বোর্ড বইটা থেকেই কিন্তু ইতোপূর্বে যতগুলো বিশেষ পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় এই বোর্ড বইটাকে অনুসরণ করা হয়েছে এবং এখান থেকে প্রশ্ন করা হয়েছে, এবং আমাদের প্রার্থীরা এই বইটাকেই একদম প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে সবিস্তারিত তারা অনুকরণ করেছে এবং এগুলোকে মাথার মধ্যে রাখার চেষ্টা করেছে। এখন এই বইটা বিভিন্ন সময়ে একটু আধটু পরিবর্তন হয়েছে। এর আগে যেমন ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, এটা নিয়ে অনেক আগে তখন ছিল প্রধান আলোচ্য বিষয় 3টি। একটা ছিল ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, আর একটা বাক্যতত্ত্ব। পরবর্তীতে দেখলাম এখানে অন্তর্ভুক্ত করা হলো আরো একটা বিষয়, যে না, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 3টা না 4টা। তখন ওই অর্থতত্ত্বকে এর সাথে যুক্ত করা হলো। এইভাবে অল্প কিছু পরিবর্তন সাধিত হয়েছিল, এবং
পরবর্তীতে যে পরীক্ষাগুলো হয়েছে সেক্ষেত্রে এই কোশ্চেনটা এসেছে এবং সেখানে 4টা উত্তরকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে, অপশন নেই। তো এখন যেহেতু এই 2021 সালে এসে এই বইটার আমূল পরিবর্তন সাধিত হয়েছে এবং এই বইয়ের মধ্যে বলতে গেলে মানে বিপ্লব সাধিত হয়েছে। পুরাতন বইয়ের সাথে এই বইটাকে যদি কেউ মিলিয়ে দেখে তাহলে মানে সে ভাবতেও পারবে না যে কতটা পরিবর্তন সাধিত হয়েছে। মজার ব্যাপার হলো এই বইয়ের মধ্যে আহ, যে 4টা প্রধান আলোচ্য বিষয় সেগুলোর মধ্যে কোনটার আলোচিত বিষয়গুলো কি কি সেগুলোর মধ্যেও যে পরিবর্তন হয়েছে, যারা নতুন পরীক্ষার্থী মানে এবারের যারা পরীক্ষার্থী তারা যদি এই বইটা ফলো না করে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা মানে কি বলবো আত্মঘাতী সিদ্ধান্তের নামান্তর হবে। কারণ এই বইটাকে সবসময় অনুসরণ করা হয়েছে। তহিদ যদিও বলেছে যে বাংলা একাডেমির বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, বাংলা একাডেমিকে মানে ভাষা সাহিত্যের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু তারপরেও ব্যাকরণের তথ্যগুলোর ক্ষেত্রে এই বইটাকে বেশি অনুসরণ করা সমীচীন। এবং এক্ষেত্রে আমরা এবারের পরীক্ষায় যদি হয়তো সেটার প্রতিফলন দেখতেও পারি। যেমন আমি কয়েকটা বিষয়ের কথা বলি। যেমন আমরা জানি পড়ে এসেছি এবং একাধিকবার এই প্রশ্ন এসেছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এসেছে বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এরকম অনেক বিষয়গুলো এসেছে। তো সেক্ষেত্রে আমরা যেমন দেখেছি সন্ধি এটা ধ্বনির সাথে ধ্বনির মিলন, সুতরাং এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির পরিবর্তন সেটা ধ্বনি নিয়ে কাজ করে, সুতরাং এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু এবারের বইয়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, আমি কয়েকটা বিষয়ে একটু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা এগুলো একটু মাথায় রাখবেন। যদি পরীক্ষার হলে এরকম প্রশ্ন আপনারা দেখেন তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। আপনারা এই কারণেই থাকবে না যে এগুলো আপনাদের সামনে অলরেডি পরিবর্তন সাধন করা হয়েছে এবং আপনাদের এই পরীক্ষাগুলো যে হচ্ছে এগুলোতে এইসব তথ্যগুলো থেকে প্রশ্ন আসছে। তো এরকম কয়েকটা বিষয় আমি বলবো, যেমন ধ্বনির কথা বললাম, ধ্বনি ধ্বনি পরিবর্তন এবং বানান। ধ্বনি এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ছিল, কিন্তু এখন এটা ধ্বনি তত্ত্বের বিষয় নয়, এটাকে বলা হচ্ছে এটা হলো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক একইভাবে ধ্বনি পরিবর্তন এটাও শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে বানান আমরা বলতাম এটা এবং পড়েছিলাম যে এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু বানানের বিষয়টা এটা এখন ধ্বনি তত্ত্বের নয়, বানানের বিষয় এটা শব্দ তত্ত্বের মধ্যে পড়ে গেছে। তারপরে আমরা দেখেছিলাম যে শব্দ তত্ত্বের মধ্যে ছিল কারক, এখন কিন্তু কারককে শব্দ তত্ত্বের মধ্যে রাখেনি, এটাকে বাক্য তত্ত্বের মধ্যে ফেলা হয়েছে। কারণ কারকের বিষয়টা মূলত বাক্যের সাথে সম্পৃক্ত। মানে এখানে মূল বিষয়টা যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে আলটিমেটলি এটা কোন বিষয়টাকে প্রকাশ করছে। তো বাক্যের মধ্যে আমরা কারক খুঁজি, যে তিলে তোল হয় বা তিলে তোল আছে, এটা বাক্যের ব্যাপার, সুতরাং এটা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা আমরা এর আগে পড়েছিলাম যে বাগধারা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারাকে কিন্তু এখন বাক্য তত্ত্বের মধ্যে রাখেনি, এটাকে ফেলে দেওয়া হয়েছে অর্থতত্ত্ব। কারণ বাগধারা অকাল কুষ্মাণ্ড বা অরণ্যেরোদন এগুলো কি অর্থ বোঝায়, এগুলো শব্দ বা বাক্যের বিষয় না, এটা অর্থের বিষয়, সুতরাং এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো এই বিষয়গুলো আমাদের পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে, যেগুলোর কথা বললাম এই পরিবর্তনগুলো মাথায় রাখবেন। আর যদি এমন হয়ে যায় যে এবারের প্রশ্ন এই বই অনুসরণ করছে তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের উত্তর করতে হবে। পরেও আমাদের যারা পরীক্ষার্থী তাদেরকে একটু নজর রাখতে হবে পরিবর্তনগুলোকে প্রশ্নপত্রে কতটুকু স্থান বা গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে একটু একটা ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের একটি বাংলাদেশের নীতি নির্ধারণী সংস্থা হচ্ছে কিন্তু বাংলা একাডেমি, এবং এটা হচ্ছে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন, জাতীয় প্রতিষ্ঠান। সুতরাং জাতীয় প্রতিষ্ঠানের যে সিদ্ধান্তগুলো, এই যে আমাদের স্পর্শধ্বনি বলতে স্পর্শ বর্ণের কথা বলতে গিয়ে তৌহিদ স্যার বলেছেন, সেটা একদিকে আমাদেরকে গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। আবার নবম দশম শ্রেণীতে বোর্ড বই যেটা এগুলো তো জাতীয়ভাবে হচ্ছে, সুতরাং এই বইগুলোর পরিবর্তন সম্পর্কে আমাদেরকে আবার একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা পরীক্ষা দিবেন একটু খেয়াল করবেন, যারা পরীক্ষা দিই তাদের তো অবশ্যই একটা টেনশনের বিষয় তো থাকেই,
সুতরাং এই বিষয়টা থেকে মুক্তি খুব একটা সহজেই নেই। আমি কিছু বিষয়, একটা হচ্ছে তো আমরা একটু অ্যানালাইসিস করা, আরেকটা বিষয় হচ্ছে জাস্ট আমাদের এই অল্প সময়ের মধ্যে উত্তরটা পেয়ে যাওয়া, যেখানে আমাদের কনফিউশন বেশি এবং যেখান থেকে বেশি বেশি প্রশ্ন হয়। আমি যদি মোস্তাফিজ স্যারকে এ ধরনের একটা বিষয় দিই, আমরা প্রায় সময় বাংলা সাহিত্যে একটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? আমরা মাইকেল মধুসূদন দত্তকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি, আমরা সুকান্তকে বিদ্রোহী কবি জানি, বিদ্রোহী যার সমার্থক কাজী নজরুল ইসলামের নাম সম্পর্কে আমরা জানি, আবার ইসমাইল হোসেন সিরাজীকেও বিদ্রোহী কবি বলা হচ্ছে। কিন্তু যদি সরাসরি প্রশ্নটা দেওয়া হয়, সেক্ষেত্রে বিদ্রোহী কবি কাকে দেওয়া হবে, কেন, মানে আপনি যার নাম ইয়া করবেন, এটা কি বলবো, এই নির্দেশনা করবেন, তাকে কেন আমরা চিন্তা করব বা ভাববো, সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। এই প্রশ্নটা আহ, শিক্ষার্থীরা কিন্তু একটু খেয়াল না করলে আহ, ভুল উত্তর করতে পারে। যে কোশ্চেন হতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে। এখন প্রথম শব্দটা যদি কোনোভাবে চোখ এড়িয়ে যায়, আর প্রথম কতে যদি দেখে কাজী নজরুল ইসলাম, তাহলে তো মানে কোনো দিকে না তাকে চোখ মুখ বন্ধ করে উত্তর করে দিবে কাজী নজরুল ইসলাম। কিন্তু এই প্রশ্ন হয়তো দেওয়ার সম্ভাবনা খুব কম। দিতেও পারে, এরকম কোশ্চেন তো আসেই। বাংলাদেশের রাজধানীর নাম কি, এমন প্রশ্নও তো আসে। কিন্তু প্রথম বিদ্রোহী যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা কাকে উত্তর করব? আসলে প্রথমে আমাদের বুঝতে হবে বিদ্রোহী বলতে কাকে বোঝায়, বা বিদ্রোহী বলতে কি বুঝি আমরা। বিদ্রোহী কথাটার স্বাভাবিক সহজাত অর্থ হলো প্রচলিত মত পথের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করে, সে হলো বিদ্রোহী। তো আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলি কেন? প্রচলিত যে মানে বিধি বিধান চলছিল সেই সময়, আহ ইংরেজ শাসিত বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিধিবিধান, ব্রিটিশ যে বিধিবিধান, সেগুলো সাধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। এই জন্য তিনি বিদ্রোহী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তো বাংলা সাহিত্যে তারও আগে আমরা দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্ত, তাকে বিদ্রোহী কবি বলা হয়। তারপরে আহ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, তাকে বিদ্রোহী কবি বলা হয়। এখন মাইকেলকে কেন বিদ্রোহী বলবো আমরা? মাইকেলকে বিদ্রোহী বলা হয় এক্ষেত্রেও সেই প্রচলিত মত, হিন্দু ধর্ম অনুযায়ী রামায়ণের যে কাহিনী, সেটা হলো রাম রাবণ যুদ্ধের কাহিনী। এই রামায়ণটা তো ধর্মগ্রন্থ বটেই। রামায়ণে রামকে বলা হয় দেবতা, দেবতা রামচন্দ্র। আর রাবণ হলো অসুর, মানে রাক্ষস রাজা রাবণ। এটা হলো হিন্দু ধর্ম অনুসারে। কিন্তু মাইকেল এই গ্রন্থ অবলম্বনে যে মহাকাব্য রচনা করেছেন মেঘনাদবধ, সেখানে তিনি উল্টা কাজটা করেছেন। অর্থাৎ রাবণকে তিনি বানিয়েছেন নায়ক, আর রামকে বানিয়েছেন খলনায়ক। যেখানে প্রচলিত মত অনুযায়ী রাম হলেন দেবতা, রাম হলেন নায়ক, তো তিনি রাবণকে উল্টা কাজটা করলেন, রাবণকে নায়ক বানালেন কি হিসাবে? রাবণকে তিনি এখানে দেখালেন যে রাবণ একজন মহানুভব, তিনি একজন হৃদয়বান, আদর্শ পিতা, দেশপ্রেমিক, বিভিন্ন গুণে তাকে গুণান্বিত করলেন এবং তাকে নায়ক হিসাবে উপস্থাপন করলেন। আর রামকে বানালেন তিনি উল্টা খলনায়কে রূপান্তর করলেন। তো এই কারণে মাইকেল মধুসূদন দত্তকে এই মানে প্রবর্তিত মত অনুসারে তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে। আর মাইকেলের আগে বিদ্রোহী কবি, এরকম বিদ্রোহী সুলভ মনোভাবের প্রকাশ কোনো কবির আমরা দেখি নাই। পরবর্তীতে আমরা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে দেখেছি, কিন্তু সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে বিদ্রোহী বলা হলেও তিনি কিন্তু মাইকেলের পরবর্তী কবি। তার জন্মই হয়েছে 1880 খ্রিস্টাব্দে, আর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনাই করেছেন 1861 সালে। সুতরাং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে বিদ্রোহী কবি বলার সুযোগ নাই, তবে তাকে প্রথম মুসলিম বিদ্রোহী কবি বলা যেতে পারে, যেহেতু নজরুলের আগে তিনি তার সাহিত্যে বিদ্রোহের প্রকাশ ঘটিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত যদি বলা হয় যে প্রথম বিদ্রোহী কবিকে বাংলা সাহিত্যের, তাহলে মাইকেল মধুসূদন দত্ত। আর যদি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে কার খ্যাতি বেশি, সেক্ষেত্রে কাজী নজরুল ইসলাম, রাইট? প্রথম যদি উল্লেখ করে না দেই, ঠিক আছে, প্রথম উল্লেখ না করলে তো নজরুল, আর
যদি বলা হয় প্রথম মুসলিম বিদ্রোহী কবিকে, তাহলে সেই ক্ষেত্রে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে উত্তর পাবেন। যেহেতু নজরুলের আগেই হচ্ছে ইসমাইল হোসেন সিরাজীর সাহিত্য জীবন বা জি। জীবনীকাল। একটু ধন্যবাদ। তৌহিদ স্যার যদি বলতেন শীষ ধ্বনি কতটি? এখানে এই শীষ ধ্বনি আর বর্ণনে একটু কনফিউশন আমাদের থাকে, আসলে কনফিউশন না, আমাদের বোঝার একটু প্রবলেম থাকে। তো আমরা ধ্বনি আর বর্ণকে সবসময় এক করে ফেলি, যে যেটাকে ধ্বনি ভাবি ওটাকে বর্ণ ভাবি, আবার যেটাকে বর্ণ ভাবি ওটাকে ধ্বনি ভাবি, ভেবে উত্তর করি, এই জায়গাতে ভুল হয়ে যায়। দেখেন ধ্বনি আর বর্ণ বিষয়টা দুটো একদম আলাদা। ধ্বনিকে আমি যা উচ্চারণ করব তাই হচ্ছে ধ্বনি। এখন সকল ধ্বনির কিন্তু আমি রূপ নাও পেতে পারি, তাই না? আমি সকল ধ্বনিত রূপ নাও পেতে পারি, সাংকেতিক চিহ্ন নাও পেতে পারি। তবে যেসব ধ্বনির সাংকেতিক চিহ্ন বা রূপ আছে আমরা তাকে বলছি বর্ণ। আবার দেখেন কিছু কিছু বর্ণ আছে যেসব বর্ণের উচ্চারণগুলো একই রকম হয়, এগুলোর মধ্যে উচ্চারণে কোনো পার্থক্য পাবো না। যেমন দেখেন যদি বলি দন্তন্য মূর্ধন্য, এখানে দেখেন বর্ণ আমরা পাচ্ছি কয়টা? বর্ণ পাচ্ছি দুইটা, একটা দন্তন্য পাচ্ছি, একটা মূর্ধন্য পাচ্ছি। তাহলে দেখেন এখানে বর্ণ দুটো, ধ্বনি পাচ্ছি কয়টা? একটা ধ্বনি পাচ্ছি, ন, তাই না? তো এই দৃষ্টিকোণ থেকে ধ্বনি আর বর্ণ নিয়ে যদি প্রশ্ন আছে যে শীষ ধ্বনি কয়টি, দেখেন ধ্বনি করলে কিন্তু কমে আসবে, আর যখন আমরা বর্ণ বলবো তখন কিন্তু বেড়ে যাবে। আমরা জানি যে শীষ বর্ণ হচ্ছে তিনটি, কারণ তিনটা বর্ণ উচ্চারণ করতে শীষ দেওয়ার মতো শব্দ হয়, এই জন্য তিনটা বর্ণ মানে বর্ণকে আমরা শীষ বর্ণ বলছি। সেই তিনটি বর্ণ হচ্ছে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে তালব্য স আর দন্ত স দুটোর উচ্চারণ অনেকটাই কাছাকাছি, এই জন্য বলা হচ্ছে যে দুইটা বর্ণ মিলে ধ্বনি একটা, আর দন্তস্বয়ের উচ্চারণটা ছয়ের মতো হয়ে যায়। তো এই কারণে কিন্তু যারা আধুনিক কালের ব্যাকরণবিদ বলেন বা প্রমিত বাংলাদেশ ডিকশনারি অথবা ডিকশনারি প্রমিত বাংলা যে ব্যাকরণ আছে বাংলা একাডেমির, এখানে কিন্তু আপনার শীষ বর্ণ দেওয়া আছে দুইটি। শুধু উনি না, এখনকার আধুনিক কালে যারা ব্যাকরণবিদ তারাও কিন্তু এখন শীষ বর্ণ দুটি উত্তর করছেন। তো সেই দৃষ্টিতে যদি পরীক্ষায় প্রশ্ন অপশনে দুটি থাকে তাহলে আমাদের দুটি ব্যাকরণটা সমীচীন হবে। আর কমেন্ট থেকে একটা প্রশ্ন এসেছে, আমি এটারও উত্তরটা এই মুহূর্তে দিতে যাচ্ছি। উনি প্রশ্ন করছেন যে জ্যোতির চিহ্ন কয়টি? এই প্রশ্নটাও কিন্তু খুব মানে চমৎকার একটা প্রশ্ন। আমরা আজ থেকে যদি 6 থেকে 7 বছর আগে চিন্তা করি, তখন কিন্তু আমরা জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন যেগুলি বলি না কেন, আমরা কিন্তু পড়ে এসেছিলাম 12টি। কিন্তু এখানে বেশ কিছু বিষয় আছে। যদি প্রশ্ন আসে জ্যোতি চিহ্ন কয়টি বা মোট জ্যোতি চিহ্ন কয়টি, এখন কিন্তু আপনাকে উত্তর করতে হবে 16টি। কারণ আগের যে 12টি ছিল এর পাশাপাশি ব্যাকরণিক চিহ্ন হচ্ছে 4টি। এই 4টি ব্যাকরণিক চিহ্নকে জ্যোতি বা ছেদ চিহ্নের মধ্যে মানে নেওয়া হয়েছে, সেটা বাংলা একাডেমি কাজটা করেছে। এবং এর পাশাপাশি আমরা যে সৌমিত্র শেখর স্যার বই থেকে শুরু করে যতীন্দ্রমোহন চাকি বা অনেকের বই কিন্তু আমরা দেখছি যে এখন জ্যোতি বা ছেদ চিহ্ন মোট হচ্ছে 16টি। তো পরীক্ষায় যে প্রশ্ন অপশনে 16 থাকে, তার মানে কি উনি অপশন 16 কেন দিয়েছেন? উনি তো 12, 10, 14, 20 দিতে পারতেন। 16 দেওয়ার বিষয়টা হচ্ছে যে আপনি উত্তর 12 দাগাবেন আর ভুল করবেন, এই জন্য আপনাকে 16 দাগাতে হবে। তবে এখানে আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিরাম চিহ্ন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিরাম চিহ্ন কয়টি, দেখেন বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্নের মধ্যে কিন্তু আবার এখানে একটু তফাৎ আছে। তফাৎ হচ্ছে বিরাম চিহ্ন কি, যেখানে আপনার বিশ্রাম নিতে হবে, যেখানে আপনাকে বিরাম নিতেই হবে, সেইগুলোকে কিন্তু আমরা বলবো বিরাম চিহ্ন। ঠিক এরকম একটা ক্রিটিক্যাল প্রশ্ন এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে, যে লেখা ছিল যে এরকম যে নিচের কোনটি বিরাম চিহ্ন না। অনেক কয়েকটা জ্যোতি চিহ্ন দেওয়া ছিল, এর সঙ্গে বিরাম চিহ্ন দেওয়া ছিল। তো একটাতে কিন্তু আমাদের তিনটাতে নর্মালি থামতে হচ্ছে না। একটা হচ্ছে ইলেক, হাইফেন, ব্র্যাকেট। তার দেখেন আমাদের ব্র্যাকেটে থামতে হয় না, যদি কোথাও ব্র্যাকেট থাকে থামার প্রয়োজন নেই, যদি কোথাও ইলেক বা লোপ চিহ্ন থাকে থামার প্রয়োজন নেই, যদি কোথাও হাইফেন থাকে থামার প্রয়োজন নেই। তার মানে দেখেন এই যে তিনটা আছে, এই তিনটাতে কোনো প্রকার থামার প্রয়োজন নেই। তার মানে এইগুলো কিন্তু জ্যোতি বা ছেদ চিহ্ন, কিন্তু বিরাম চিহ্ন না। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিরাম চিহ্ন কতটি, তখন কিন্তু এর উত্তর হয়ে যাবে 9টি। একটু মাথায় রাখবেন যে আপনাকে প্রশ্নে কি চা হয়েছে, অপশনের দিকে লক্ষ্য রেখে রেখে কিন্তু এখন উত্তর করতে হবে। কারণ আমরা জানি না যে কে কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ধরে মানে অপশন গুলো করছে। আমরা অপশন দেখে বুঝতে পারবো যে প্রশ্নকর্তা উত্তর কোনটি চেয়েছেন। কারণ চাইলে সে বাংলা একাডেমিকেও ফলো করতে পারে, আবার নতুন নবম দশম শ্রেণীর বইকে ফলো করতে পারেন, অথবা সৌমিত্র শেখর বা অন্যান্য যেসব বিখ্যাত ব্যাকরণবিদ আছেন তাদের বইয়ের সঙ্গে কিন্তু অনেক আমরা তফাৎ দেখতে পারি। তো এই জন্য আমাদের প্রথম যে বিষয়টা হবে যে আমাদের অপশন গুলো দেখা, অপশন গুলো দেখলেই বুঝতে পারবো যে কোনটা উত্তর হওয়া উচিত আর কোনটা উত্তর হওয়া উচিত না। আশা করছি বুঝতে পারছি। ও আরেকটা প্রশ্ন এর মধ্যে, তুমি প্রশ্ন করছে প্রান্তিক মানে জ্যোতি চিহ্ন কয়টি।
আমরা প্রান্তিক বলতে বুঝি যে মানে শেষে কয়টি জ্যোতি বা ছেদচিহ্ন বসতে পারে। তো এটা মোটামুটি সব জায়গাতে পাওয়া যায় যে 3টি বসতে পারে। একটা হচ্ছে দাড়ি শেষে বসতে পারে, এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসতে পারে শেষে, আর একটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এটা মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। যেহেতু শেষেও বসতে পারে, তো সেই দৃষ্টিতে আমরা বলতে পারি যে প্রান্তিক জ্যোতি চিহ্ন হচ্ছে 3টি। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ তৌহিদ স্যার। মোস্তাফিজ স্যার কিছুক্ষণ আগে মেঘনাদ বধ কাব্যের উদাহরণ দিয়ে বলছিলেন মাইকেল মধুসূদন দত্ত কেন বিদ্রোহী কবি, কারণ প্রচলিত ধারণা ছিল হচ্ছে আমাদের পুরাণে, সেটা হচ্ছে রামচন্দ্র ছিলেন নায়ক এবং রাবণ ছিলেন হচ্ছেন খলনায়ক। একই রকম বাংলা সাহিত্যে আরেকটি অসাধারণ বই আছে বিষাদ সিন্ধু। আপনার কাছ থেকে একজন জানতে চেয়েছেন বিষাদ সিন্ধুর নায়ক আসলে কে? মাহাবুর রহমান সম্ভবত। বিষাদ সিন্ধুর নায়ক কে, ইয়াজিদ না ইমাম হোসেন? মোস্তাফিজ স্যার। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষায় এসেছে। তো সেই ক্ষেত্রে আসলে ইতিহাসের কাহিনী আর এই বিষাদ সিন্ধু উপন্যাসের কাহিনীর মধ্যে কিন্তু বিস্তর ব্যবধান রয়েছে। আমরা বিষাদ সিন্ধু উপন্যাসকে যদিও অনেকেই, সাধারণ মানুষদের মধ্যে অনেকেই যারা বিষাদ সিন্ধু আগে পড়তে দেখেছি, তাদের কাছে এই বিষাদ সিন্ধু উপন্যাসের কাহিনীটাকেই কারবালার রিয়াল কাহিনী হিসাবে তাদেরকে মনে করতে দেখেছি, এবং তারা মনে করে যে এটাই বুঝি কারবালা প্রান্তরে হয়েছিল। কিন্তু আসলে আহ, কারবালা প্রান্তরে যে ঘটনা ঘটেছিল বা ইতিহাসে যে কাহিনী, এটা কিন্তু এই উপন্যাসে বর্ণিত যে কাহিনী সেটা কিন্তু নয়। ইতিহাসের মূল কাহিনীটা ছিল মূলত ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে। ক্ষমতার দ্বন্দ্বটা ছিল এরকম যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে ইসলামের খলিফা কে হবেন সেটা নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু একটা চুক্তি হয়। চুক্তিটা ছিল যে তারপরে খলিফা কে হবেন, সেই চুক্তিতে ইমাম হোসাইনকে খলিফা বানানোর সিদ্ধান্ত ছিল, কিন্তু পরবর্তীতে আহ, নানা কারণে এজিদকে খলিফা বানানো হয়। তো সেটা এজিদের মধ্যে যে গুণাবলী ছিল তা মুসলিম জাহানের খলিফা হওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না, বা এটা নিয়ে অনেক দুর্বলতা তার মধ্যে ছিল, যে কারণে ইমাম হোসেন কুফার 200 পরিবারকে তার পক্ষে মানে তার মতের পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাদের কাছেই যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় কারবালা প্রান্তরে এই ঘটনা ঘটে। এটা ছিল ইতিহাসের কাহিনী। কিন্তু এই উপন্যাসে মীর মোশাররফ হোসেন যেটা করেছেন যে তিনি দেখিয়েছেন যে এজিদ জয়নবের প্রতি প্রেমাসক্ত, তাকে পাওয়ার জন্য সে মরিয়া। কিন্তু শেষ পর্যন্ত ইমাম হাসানের সাথে তার বিয়ে হয়, কিন্তু তারপরেও তার মানে ইচ্ছার সমাপ্তি ঘটে না। এই প্রেম ঘটিত ব্যাপার স্যাপার এটাকে উপস্থাপন করা হয়েছে এই উপন্যাসের মধ্যে। এখন এই উপন্যাসের ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেখানে অবশ্যই ইমাম হোসাইন নায়ক, কারণ তিনি সত্যের পক্ষে। আমরা জানি সিনেমা দেখে সেটা সবাই বোঝে যে নায়ক যে সে সত্যের পথে থাকে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়, তাই না? কিন্তু এই উপন্যাসে ইতিহাসে আমরা দেখেছি যে এজিদের যে মানে তার চরিত্র সেটা ছিল না ন্যায় পরায়ণ একজন শাসনকর্তা, তার চরিত্র ছিল না কোনো সত্যের পক্ষে। কিন্তু এই উপন্যাসের মধ্যে মীর মোশাররফ হোসেন যেভাবে উপস্থাপন করেছেন কাহিনীটাকে, সেখানে তিনি দেখিয়েছেন এজিদ হলো নায়ক আর জয়নব হলো নায়িকা। তাহলে উপন্যাস অনুযায়ী কোশ্চেন যদি আসে বিষাদ সিন্ধুর নায়ক কে, তাহলে অবশ্যই সেখানে উত্তর করতে হবে এজিদকে। আর আহ কারবালার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা অনুযায়ী অবশ্যই নায়ক ইমাম হোসেন। কিন্তু কোশ্চেন তো সেটা আসে না, কোশ্চেন আসে বিষাদ সিন্ধুর নায়ককে। তো সেই হিসাবে উত্তর হবে এজিদ। ধন্যবাদ। এবার আরেকটি স্পেসিফিক প্রশ্ন স্যার, নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কয়টি? এটি পরীক্ষায় আসে। আচ্ছা, এটা নিয়েও আসলে নিষিদ্ধ গ্রন্থ আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের একটু ক্লিয়ার করতে চাই যে অনেক বিষয় আছে ইতিহাসে যেটা একরকম, সত্যটা একরকম, কিন্তু পিএসসির কাছে আমরা দেখেছি এই এরকম প্রশ্নের আহ, মানে ভুলটাকে সবসময় উত্তর করতে আমরা দেখি। এরকম একটা প্রশ্ন হলো এটা
এবং এরকম আমি আরো দু একটা দৃষ্টান্ত আগে দিয়েই এই প্রশ্নে চলে আসছি। যেমন আমরা একটা প্রশ্ন দেখি রবীন্দ্রনাথের ক্ষেত্রে, যে রবীন্দ্রনাথের এই যে গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি কাব্যের আহ, মানে অনুবাদক অনুবাদককে, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করা হয়েছে সং অফারিংস নামে। এই সং অফারিংস কে অনুবাদ করেছেন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে পাই, সেটা হলো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি। আমি এই দুটো প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর ওই প্রশ্নে যাচ্ছি। তো এখানে আহ, গীতাঞ্জলি কি বলে, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ যে করা হয়েছে সং অফারিংস, এই প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি। সেখানে আমরা দেখেছি, জানি যে রবীন্দ্রনাথ তিনি বিলেতে গেছেন। বিলেতে যাওয়ার সময় পথে আহ, গীতাঞ্জলি কাব্যে 157টা কবিতা ছিল। 157টা কবিতা থেকে তিনি আহ 100 অন্যান্য দু একটা কাব্যগ্রন্থ থেকে বিখ্যাত কয়েকটা কবিতা নিয়ে মোট 103টা কবিতা তিনি ইংরেজিতে অনুবাদ করে ফেললেন। এরপর তিনি যখন বিলেতে গেলেন, দেখা হয় আইরিশ কবি ডাব্লিউ.বি. ইয়েটসের সাথে। তার কাছে মূল পাণ্ডুলিপিটা হ্যান্ড ওভার করেন এবং সেখানে তিনি মানে ডাব্লিউ.বি. ইয়েটস এটা রীতিমতো মুগ্ধ হয়েছিলেন যে একজন বাঙালি কবি কিভাবে এত সুন্দর করে ইংরেজিতে অনুবাদ করতে পারে। যা হোক, তিনি কি করলেন, পুরোটা এডিট করলেন। রবীন্দ্রনাথ 103টা কবিতা ইংরেজিতে অনুবাদ করলেন আর তার কাছে হ্যান্ড ওভার করলেন, তিনি পুরোটা এডিট করলেন। এডিট করার পর বইয়ের শুরুতে যে প্রিফেস, যে মুখবন্ধ থাকে, সেই মুখবন্ধটা তিনি লিখে দিলেন। কিন্তু একটা কবিতাও তিনি এটা ইংরেজিতে অনুবাদ করেননি। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, প্রত্যেকবারে ডাব্লিউ.বি. ইয়েটস এর নাম থাকে। তো ডাব্লিউ.বি. ইয়েটস এর নাম থাকে বলে সবাই মনে করে ডাব্লিউ.বি. ইয়েটস। ঠিক একইভাবে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, সেখানেও আমরা দেখি যে বনফুল, উত্তর অপশনে থাকে বনফুল। কবি কাহিনী আর একটা কাব্যগ্রন্থ যেটা তিনি প্রথম প্রকাশ করেছিলেন। এই প্রসঙ্গে আমি একটু বলি যে বনফুলের কবিতাগুলো রবীন্দ্রনাথ আগেই লিখেছেন এবং এগুলোর মধ্যে এই কবিতাগুলো তিনি জ্ঞানাঙ্কুর, প্রতিবিম্ব এই সমস্ত পত্রিকায় তিনি প্রকাশও করেছিলেন, কিন্তু এই কাব্যের কবিতাগুলোকে তিনি বই আকারে প্রকাশ করেননি। প্রথম তিনি 1878 সালে কবি কাহিনী নামক কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন আর 80 সালে গিয়ে তিনি বনফুল প্রকাশ করেছেন। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসে কি, যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, তাহলে আমরা অবশ্যই এখানে উত্তর করব কোনটি, কবি কাহিনী। কিন্তু কবি কাহিনী অপশনেই থাকে না, বাধ্য হয়ে কি করতে হয় আমাদেরকে, বাধ্য হয়ে আমাদেরকে উত্তর করতে হয় কোনটা, এই বনফুলকে। তো ঠিক একইভাবে আমরা দেখি এই যে নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ কতটি, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে। কনফিউশন হলো 5টা নাকি 6টা, এবং এই 5 থেকে 6 বাড়ানোর ক্ষেত্রে একটা যে বেশি, এটা এক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হয় মূলত অগ্নিবীণাকে কেন্দ্র করে। নজরুলের মোট 6টা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, এই 4টা কাব্যগ্রন্থ। যুগবাণী এটা প্রবন্ধের বই, আর চন্দ্রবিন্দু এটা হলো গানের বই। এই 6টা গ্রন্থ নিষিদ্ধ হয়েছে। এখন অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে কিনা এটা এটা নিয়ে বিতর্ক আছে আমাদের সাহিত্যিকদের মধ্যে। তো আমরা জানি বাংলা একাডেমি চরিতাবিধান, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে। এবং 25তম বিশেষ আমরা একটা প্রশ্ন দেখতে পাই, যে প্রশ্নটা ছিল যে কোন কবিতার জন্য নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে পিএসসি কি বলছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে এবং কোন কবিতার জন্য, সেক্ষেত্রে আমরা জানি যে তার রক্তাম্বর ধারিণী মা, এই কবিতার জন্য অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। তাহলে পিএসসি, যেখানে পিএসসির নলেজে কি আছে, অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছে, তো সেই হিসেবে নিষিদ্ধ কাব্যগ্রন্থ কতটি, সেই হিসেবে উত্তর হবে 6টি। এখন যদি 6টা উত্তর না থাকে, 2, 3, 4, 5, তখন আপনি 5টা উত্তর করতে পারবেন। কিন্তু যদি অপশনে থাকে 6টি, সেক্ষেত্রে পিএসসির নলেজে যেহেতু 6টা আছে, সেক্ষেত্রে আমাদেরকে উত্তর করতে হবে কতটি, 6টা উত্তর করতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। যদি 6 থাকে আপনি 6 উত্তর করবেন, যেহেতু এটা বাংলা একাডেমি সার্টিফাই করেছে, বাংলা একাডেমির চরিতাবিধানে সেটা উল্লেখ আছে, পিএসসি সেখানে কোশ্চেন করেছিল, সেখানেও বলেছে, সুতরাং আপনাকে উত্তর করতে হবে 6টি। 6টি। আচ্ছা, একই সাথে আপনি যেহেতু উল্লেখ করলেন, মানে এই প্রশ্নের উত্তর করতে গিয়ে গীতাঞ্জলি সং অফারিংস এর কথা বললেন।
গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি সং অফারিংসও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রান্সলেট করেছেন নিজেই। সেটাতে প্রিফেস লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। এখন যদি প্রশ্ন করা হয় কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন, উত্তর অপশন 1 গীতাঞ্জলি, উত্তর অপশন 2 সং অফারিংস। উত্তরটা কি হবে? অবশ্যই উত্তর করতে হবে সং অফারিংস। এটা রবীন্দ্রনাথ যখন অনুবাদ করলেন, 12 সালে যখন অনুবাদ করলেন, অনুবাদ করার পরেই মূলত 1913 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু 1910 সালে গীতাঞ্জলি রচনা করেছেন, ততদিন পর্যন্ত কিন্তু এটা নোবেল কমিটিতে উত্থাপন করা হয়নি। ইংরেজিতে অনুবাদ করার পরেই এটা উত্থাপন করা হয়েছিল। এবং এটা একটা মজার বিষয় আমি বলি এই প্রসঙ্গে, যে মাইকেল মধুসূদন দত্ত উনি যে বাংলাকে বাদ দিয়ে ইংরেজিতে লেখালেখি শুরু করেছিলেন, ওনার মনে এটা একটা ধারণা ছিল যে বাংলায় যদি আমি লেখালেখি করি, আমার এই লেখা কারো কাছে কেউ বুঝবেও না, কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আর তার যে মানে বিশ্বখ্যাত যে সমস্ত মহাকবি হোমার, মিল্টন, ভার্জিল এরকম কবিদের মতো তিনি একদিন বড় কবি হবেন, তার এই মানে কবি হওয়ার, মহাকবি হওয়ার বাসনা সেটাও পূর্ণ হবে না। এই কারণে তিনি ইংরেজিতে, বাংলাকে বাদ দিয়ে ইংরেজিতে লেখালেখি শুরু করেছিলেন। তো এক্ষেত্রে আচ্ছা, একজন প্রশ্ন করেছেন নজরুল ইসলামের কোন গ্রন্থ প্রথম নিষিদ্ধ হয়েছিল? প্রথম নিষিদ্ধ হয়েছিল যুগবাণী, তার প্রবন্ধ গ্রন্থ এটাই প্রথম নিষিদ্ধ হয়েছিল। হ্যাঁ, এটা আমাদের একজন কমেন্টও একজন উত্তর দিয়ে দিয়েছেন, মোহাম্মদ রাসেল সর্দার রাসু। সে বলেছে যোগবাণী। আমাদের স্যারের উত্তরও ঠিক। আশা করি ডায়না দৃষ্টি উত্তরটা পেয়ে গেছেন। আমি একটু তহিদ স্যারের কাছে আসতে চাই। তহিদ স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আপনাকে প্রশ্নগুলো একেবারে কাট হয়ে যাচ্ছে। আমাদের মোস্তাফিজ স্যার তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হচ্ছে কোনো জায়গায়, যেহেতু কনফিউশন সাহিত্যের বিষয়। ব্যাকরণে আবার আগের মতো একটা প্রশ্ন করি আপনাকে, সমাস কয় প্রকার? 4, 5, 6, 7। ওকে, হ্যাঁ হ্যাঁ, সমাসের প্রকারভেদ নিয়েও খুব ঝামেলা ছিল। যখন আমরা আগের যে ব্যাকরণ বইটা ছিল এটা যখন পড়তাম, ওখানে সমাস আগের যে সনাতন ধর্মের যে প্রকারভেদ ছিল ওটা ঠিকঠাকই ছিল, আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু নতুন ভাবে আমরা যখন দেখছি যে নতুন যে ব্যাকরণ বইটা আসছে, এখানে সমাজকে তারা মূলত 4 প্রকার বানিয়েছে। 4 প্রকার বানিয়েছে, এখানেও মোটামুটি ঠিকঠাক আছে। তবে একটা জায়গায় আমার এখনো নিজের থেকে প্রশ্ন আছে যে ওনারা যে এখানে 6 প্রকার থেকে যে 4 প্রকার বানানো হলো, ঠিক আছে, তো এই যে 2 প্রকার কে বাদ দেওয়া হয়েছে, এই 2 প্রকার বাদ দেওয়াতে এক জায়গাতে আমার একদম মানে পার্সোনালি সমস্যা আছে। সমস্যা কি দেখেন, আগে আমরা পর্যন্ত সমাজ মূলত 4 প্রকার। এই 4 প্রকার কি আমি একটু আপনাকে বলে দিচ্ছি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। যে আমাদের সমাস এই বছর বাদ দিয়েছে একেবারে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাজকে এবারে সমাসের কোনো মানে প্রকারভেদের মধ্যে রাখেনি। কিন্তু আমরা যখন আগে সমাস মূলত 4 প্রকার পড়তাম, তখন কিন্তু অব্যয়ীভাবকে রাখতাম। তখন বাদ দিতাম কাকে কাকে? তখন বাদ দিতাম যে কর্ম আর তৎপুরুষ মিলে একটা সমাস বানাতাম। কর্ম, তৎপুরুষ, দ্বিগু, এই 3টা সমাস মিলে আমরা বানাতাম তৎপুরুষ সমাস। কারণ কি আমরা জানি যে কর্ম আর তৎপুরুষে পরপদ প্রধান, এইগুলো 2টা মিলে একটা বানিয়েছে। কিন্তু এইবারে নতুন যে বইটা এসেছে, এখানে কিন্তু একবারে অব্যয়ীভাব সমাজকে একবারে বাদ দেওয়া হয়েছে। এই অব্যয়ীভাব সমাজকে বাদ দিয়ে কার মধ্যে দিয়েছে, কেন বাদ দিয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো প্রকার প্রশ্ন মানে কোনো প্রকার ব্যাখ্যাও করা হয়নি। তো এখন তাহলে আমরা করবো কি? তো এখন করবো আমরা, যেহেতু আগে থেকে জেনে এসেছি যে মূলত 4 প্রকার, তাহলে 4 প্রকারে দাগাবো। কিন্তু এই জায়গাতে কনফিউশনটা এখন থেকেই যাচ্ছে যে এখানে অব্যয়ীভাব সমাজটা যে বাদ দেওয়া হলো, কোন প্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া হয়েছে। আগে যখন বাদ দেওয়া হয়েছিল বা অন্যান্য ব্যাকরণবিদরা বলেছিল যে সমাজ মূলত 4 প্রকার, রবি ঠাকুর তার যে ব্যাকরণ গ্রন্থ ছিল বিশ্ব ভারতীয় ব্যাকরণ এরকম মেবি একটা গ্রন্থ ছিল, ওখানে কিন্তু উনি 4 প্রকার দিয়েছিলেন। কিন্তু উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন ওটা কিন্তু মানার মতো, যে ঠিক আছে যে কর্মধারয় সমাস আর তৎপুরুষ সমাস এই দুটাতে পরপদ প্রধান, এই জন্য একটাকে বানানো যায়, আর দ্বিগুকে কর্মধারের মধ্যে ফেলানো যায়, তাহলে সেই হিসেবে 3টা মিললে একটা বানানো যায়। তো এখানে কিন্তু অব্যয়ীভাব সমাসের এর স্থায়ীটা অব্যয়ীভাব সমাসটা ছিল, কিন্তু এখন তারা অব্যয়ীভাব সমাসকে একেবারেই বাদ দিয়েছেন নবম দশম শ্রেণীতে। কিন্তু কোন প্রেক্ষিতে বাদ দিয়েছেন এটার সঠিক ব্যাখ্যা এখনো আমি নিজেও পাইনি, আমি এটা সার্চ করছি। যখন পাওয়া যাবে তখন জানা যাবে। তবে পরীক্ষা যদি সমাজ কত প্রকার, আমরা উত্তর 4 প্রকার। আপনি তহিদ স্যার বলছেন 4 প্রকার নাকি? হ্যাঁ, এখন মোস্তাফিজ স্যারের কাছ থেকে সব জায়গাতেই মোটামুটি 4 প্রকার। আচ্ছা, মোস্তাফিজ 4 প্রকারের মধ্যে বানানো হয়েছে
আচ্ছা, 4 থেকে এই 6 প্রকার জায়গাটা করা একটু হয়েছে। কনফিউশন থেকেই যাচ্ছে। একটু মোস্তাফিজ স্যারকে আমি এই না, প্রশ্নটাতে আসার 6 আগে থেকে 4 বানানো। আচ্ছা, মুস্তাফিজ স্যারকে এই প্রশ্নটা আসার আগে আপনিও আপনার মন্তব্যটা দিবেন। এত বছর হলো বাংলা ব্যাকরণ রাখা হয়, 200-250 বছর বা তার চেয়েও বেশি। কারক কয় প্রকার, সমাস কয় প্রকার, এগুলো নিয়ে এখনো এত কথা বলতে হয় কেন? মুস্তাফিজ স্যার। আসলে এখানে সমাসের প্রকার বলেন, কারকের প্রকার বলেন, তারপরে উৎপত্তি অনুসারে শব্দ কয় প্রকার বলেন, এগুলো নিয়ে এই যে বিতর্কগুলো, এই বিতর্কগুলোর কারণটা হলো কোন দৃষ্টিভঙ্গি থেকে বা কোন প্রেক্ষাপট থেকে আমরা বিষয়গুলোকে ব্যাখ্যা করছি। যেমন দেখেন, কারক সমাস কয় প্রকার, এটা নিয়ে আমরা যেমন 4 প্রকার পাই, সমাস 6 প্রকার পাই, সমাস 9 প্রকার পাই, এমনকি সমাসকে 40 প্রকার পর্যন্ত আমাদের বৈয়াকরণরা বলতে চেষ্টা করেছেন। তো তারা কোন দিক থেকে বলার চেষ্টা করেছেন? এই যে 4 প্রকার যে আগে বলা হতো, একটা দৃষ্টিভঙ্গি ছিল, সেটা ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি বলছেন যে আমরা সমাসের মধ্যে দুটো পদ পাই, একটা পূর্ব পদ আর একটা পরপদ। তো এই যে দুইটা পদ, আমরা কখনো দেখি যে পূর্ব পদটার অর্থটা প্রাধান্য পেয়েছে, কখনো দেখা যায় পরের পদটার অর্থ প্রাধান্য পেয়েছে, কখনো দেখা যায় যে দুইটা পদ দুইটার অর্থই প্রাধান্য আছে, আবার কখনো দেখা যায় দুইটার একটাও বোঝায় না, অন্য আর একটা অর্থ এসে এখানে প্রতিভাত হয়। তো সেই হিসেবে তিনি বলছেন সমাস 4 প্রকার, অর্থাৎ কোন পদের প্রাধান্য আছে, যেটা তহিদ একটু আগে বলেছে যে কর্মধারয়, দ্বিগু এবং তৎপুরুষ, এই 3টা পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, সুতরাং 3টা মিলে একটা বলা যায়। সেই হিসেবে উনি আহ, এটাকে পরপদের প্রাধান্য সমাস বলেছেন। কিন্তু আমাদের বৈয়াকরণরা এটাকে আর আহ, মানে একসাথে না বলে ওইটাকে আলাদা করার চেষ্টা করেছেন, এবং তারা বলেছিলেন এতদিন পর্যন্ত যে সমাস 6 প্রকার। আবার আহ, আরো কিছু সমাস আছে, যেমন নিত্য সমাস, প্রাদি সমাস, সুপসুপা সমাস। এই 3টাকে আবার কেউ কেউ আলাদা হিসেবে করে ওই 6-এর সাথে 3 যোগ করে 9 প্রকার করার চেষ্টা করেছে। আবার কেউ এই যে সমাসের মধ্যে যত আন্ডা বাচ্চা মানে শাখা প্রশাখা যত আছে সবগুলোকে আলাদা আলাদা করে কেউ আবার বলেছেন যে সব মিলে সমাস হলো 40 প্রকার। তো এগুলো হলো বিভিন্ন দৃষ্টিভঙ্গি, কোন ভাবে ব্যাখ্যা করছি, এই কারণে এরকম হয়েছে। যেমন এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, এই প্রশ্নটাও আমরা দেখছি নতুন বোর্ড ব্যাকরণ বই যেটা, সেখানে কিন্তু অর্ধ তৎসম বলে যেটা ভাগ ছিল একটা, আগে তো 5 প্রকার পড়েছি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এখন কিন্তু নতুন বোর্ড বইয়ে এই অর্ধ তৎসম বলে কোনো প্রকার আর রাখে নাই। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু 4 প্রকার করতে হবে, অর্থাৎ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। তো তারা যে ওটাকে বাদ দিয়েছেন অর্ধ তৎসম, অর্ধ তৎসম আসলে আহ এটা একটা ভাগ তারা করতেন, কিভাবে করতেন, যে সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে এটা একটা রূপ পেয়েছিল, যেটা প্রাকৃত ভাষার শব্দ হিসেবে আমরা জানতাম। কিন্তু এখন ওইটাকে আর বৈয়াকরণরা মানতে চাইলেন না, সেটা যে ছিল না তা না, ছিল, কিন্তু তারা বাদ দিলেন। তো বাদ দিয়ে এখন 4 প্রকার বলছেন। তো আমাদেরকে এখন কি করা, তাদের কথা মতোই চলতে হবে। তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা এই ব্যাখ্যাগুলো করেছেন, এবং প্রত্যেকটার পক্ষেই কিন্তু যুক্তি আছে। আবার কেউ যদি মানতে না চান, তিনিও তার বিপক্ষে যুক্তি দিয়েছেন। এই হলো বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, মোস্তাফিজ স্যার আরেকটা প্রশ্নের উত্তর দেন। আমি এখন এখন একটু টু দ্য পয়েন্টে থাকার চেষ্টা করব, আরো একটু প্রিসাইজ আপনাদেরকে উত্তরগুলো দিতে হবে যেহেতু আমাদের সময়ের আচ্ছা, ব্যাপার আছে। শিওর একটা শিওর প্রশ্ন শিওর। করেছেন একজনের, শেষের কবিতা উপন্যাসে কোন ব্যাকরণবিদের নাম পাওয়া যায়, এটা কি একটু আলোচনা করবেন সংক্ষেপে? জি, এখানে প্রসঙ্গক্রমে তিনি হরপ্রসাদ শাস্ত্রীর প্রসঙ্গটা নিয়ে এসেছেন। এটা কি হরপ্রসাদ শাস্ত্রী নাকি সুকুমার সেন? সুকুমার সেন না? না না, সুকুমার সেন না। হরপ্রসাদ শাস্ত্রী। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে এরপরে আমি একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষায় স্বাধীনতা তুমি কবিতা থেকে একটা লাইন নেওয়া হয়েছিল, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল পুড়ল। রিসেন্টলি কপাল কোন একটা ভালো। বিসিএস পরীক্ষায়। হ্যাঁ, তো, সকিনা বিবির কপাল ভাঙলো। হ্যাঁ, এখানে আচ্ছা, এটা কি সরল বাক্য না জটিল বাক্য? এটা নিয়ে একটা বিতর্ক, মানে বিভিন্ন এটা বইতে বিভিন্ন এটা ধরনের অপশনস দেখা যায়। এই টাইপের প্রশ্ন, এই টাইপের বাক্য কিন্তু অন্তত আমার জানা মতে দুটো বিসিএস এরকম দুটো বাক্য এসেছে। একটা এই জি বাক্যটা আপনি যেটা বললেন যে তুমি আসবে বলে হে স্বাধীনতা,
সকিনা বিবির কপাল ভাঙলো, এটা একটা বাক্য। আরেকটা বাক্য এরকমই এসেছিল যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন এই বাক্যগুলো কি বাক্য হবে? সরল না জটিল না যৌগিক? কোন যৌগিক বাক্য হবে? তো আমরা জানি যে একটা সরল বাক্য হতে গেলে দুইটা আহ, মানে আবশ্যকীয় উপাদান থাকতে হয়। একটা থাকতে হয় কর্তা, আর একটা হলো ক্রিয়া, এবং সেই ক্রিয়াটা হবে সকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। একটা কর্তা থাকতে হবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। যেমন আমি খেলি, এই যে আমি একটা কর্তা, খেলি একটা ক্রিয়া, এবং এটা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াটা মনের ভাবকে পুরোপুরি প্রকাশ করে সেটা হলো সমাপিকা ক্রিয়া। তো এই বাক্যটাতে মা তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে যে দুটো সরল বাক্য রয়েছে। একটা বাক্য হলো তুমি আসবে, তুমি আসবে, এটা এটা বক্তব্য একদম পরিপূর্ণ করে তুলেছে। আর সকিনা বিবির কপাল ভাঙলো, এটা আরেকটা বাক্য। মাঝখানে বলে কথাটা দ্বারা এই দুটো বাক্যকে যুক্ত করেছে। এখন এটাকে অনেকে সরল বাক্য বলার চেষ্টা করেছেন, বা অনেকে সরল বাক্য বলছেন যে এটাকে অসমাপিকা, প্রথম অংশটাকে অসমাপিকায় রূপান্তর করা হয়েছে, কিন্তু বলে দ্বারা অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করা যায় না, এটা পরিষ্কার, তুমি আসবে। কিন্তু সরল বাক্যে যদি রূপান্তর করতে হয় তাহলে বলতে হবে তুমি আসার জন্য। তুমি আসার জন্য এই কথাটা বললে কিন্তু এখানে আর সমাপিকা ক্রিয়া থাকে না। আসবে এটা সমাপিকা, কিন্তু আসার জন্য বা আসার কারণে এটা বললে তখন আর সমাপিকা থাকে না, তখন সেটা অসমাপিকা হয়ে যায়। এই কারণে তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, এখানে দুই পাশে দুইটা সরল বাক্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, এবং এটাকে যুক্ত করেছে বলে, সুতরাং এটা যৌগিক বাক্য। ঠিক একইভাবে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এখানে দুটো বাক্য, একটা মা ছিল না আর একটা কেউ তার চুল বেঁধে দেয়নি, দুটো সরল বাক্যকে বলে দ্বারা যুক্ত করা হয়েছে, এই জন্য এটা একটা যৌগিক বাক্য। তো এই জাতীয় বাক্যগুলো পরীক্ষা আসার প্রবণতা দেখা যায়। তো যদি আসে, উত্তর করতে হবে যৌগিক বাক্য। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে কুক্কুরিপা না চন্দ্রাবতী? এখন এই প্রশ্নটা আমরা জানি যে কুক্কুরিপাকে আমাদের যারা মানে সাহিত্যের গবেষক, তারা কিন্তু কুক্কুরিপাকে মহিলা কবি বলেছেন, কিন্তু দেখে শুনে নিশ্চিত হয় না যে উনি পুরুষ না মহিলা, একটু দেখি বা আগে দেখে তারপরে কনফার্ম হয়, বিষয়টা কিন্তু এরকম না। ওনার লেখালেখির মধ্যে একটা চরণ ছিল, যেমন দিবসী বহুরি কাউহি ডরে ভাই, রাতি ভইলে কামরু যাই, মানে দিনের বেলায় বউটি বা বধূটি কাকের শব্দ শুনলে বা কাককে দেখলে ভয় পায়, আর রাতের বেলা প্রেমিকের সাথে দেখা করতে যায়, অভিসারে যায়। তো এই যে চরণটা, এই চরণটার মধ্যে মহিলার প্রসঙ্গ এসেছে। আমাদের গবেষকদের চিন্তা করেছেন যে ওই সময়ে এরকম কথা বা মহিলাদের সম্পর্কে এমন গোপন তথ্য উনি নিজে মহিলা না হলে জানার কথা না, বোঝারও বলারও কথা না, এই কারণে অনুমান করেছেন উনি মহিলা কবি, কিন্তু সেটা অনুমিত। প্রশ্ন যদি আসে যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, তখন আমাদেরকে নিশ্চিতভাবে উত্তর করতে হবে চন্দ্রাবতীকে। কারণ চন্দ্রাবতীর বিষয়ে আমাদের কোনো সংশয় নাই, উনি কিশোরগঞ্জের কবি ছিলেন, এবং ওনার বাবা মনসা মঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাস ছিলেন, ওনার বিভিন্ন রকমের কাব্য আমরা পেয়েছি, উনি মহিলা কবি। কিন্তু যদি বলে অনুমিত মহিলা কবি, তখন কুক্কুরিপা অনুমান করা হয়েছে বা অনুমিত। বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, এটা একাধিকবার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন পেয়েছি আমরা, সেটা হচ্ছে মহাকবি আলাওলের, মধ্যযুগের মহাকবি আলাওলের জন্মস্থান কোথায়, ফতেহাবাদ না চট্টগ্রামের জোবরা গ্রামে? উত্তরটা কি হবে? এই প্রশ্নটা একবার কিন্তু পরীক্ষায় এসেছিল, আসার পরেই মূলত সবার টনক নাড়ে। সেই প্রশ্নে যে অপশন ছিল জোবরা গ্রাম। হ্যাঁ, জোবরা গ্রামকে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের জোবরা গ্রাম। তবে এই প্রশ্ন নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়, একটা হলো ডক্টর আলাউল কিন্তু তার কবিতার মধ্যে পদ্মাবতী কাব্যের শুরুতে তিনি তার পরিচয় দিয়েছেন নগর ফতেহাবাদ তথায় জালালপুর। তো সেখানে তিনি উল্লেখ করেছেন ফতেহাবাদের জালালপুর গ্রামে তার জন্ম, এবং আমাদের গবেষকগণ এটা মানে গবেষণা করে পেয়েছেন যে
ফতেহাবাদ জালালপুর সেটা হলো বর্তমান ফরিদপুর জেলা। তো বর্তমান ফরিদপুর জেলায় এটা ছিল, এবং আমাদের গবেষক মনোরগণ বলছেন, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বলেছেন, উনি বলেছেন যে আলাউলের জন্মস্থান ফরিদপুরে এবং ফতেহাবাদের জালালপুর গ্রামে। আবার ডক্টর এনামুল হক উনি বলছেন যে না, ওনার জন্ম হলো চট্টগ্রামের জোবরা গ্রামে। তো এখন উত্তর কোনটা হবে? এখন স্বাভাবিকভাবে আমি যে আমার বিষয়ে আমি যেটা বলবো সেটাই তো উত্তর হওয়ার কথা, তাই না? তা আমি বলছি আমার বাড়ি রাজশাহী, এখন আর একজনে বলছে না, ওনাকে তো ঢাকাতেই বেশি দেখেছি, সম্ভবত ওনার বাড়ি ঢাকাতেই হবে। এখন এটা তো ওইরকম যুক্তিযুক্ত কোনো কথা হলো না, যেহেতু আলাউল নিজে বলেছেন তার বাড়ি জোবরা ফতেহাবাদ জালালপুর, সুতরাং ফতেহাবাদ। এটাকে আমরা সঠিক উত্তর নিব। এখন এই প্রশ্ন যে বিসিএস এসেছিল সেখানে কিন্তু আহ, এই ফতেহাবাদের বা জালালপুরের কথাটা আসে নাই, সেখানে জোবরা গ্রাম, চট্টগ্রামের জোবরা গ্রাম এই কথাটা এসেছে। তো ওইটাকে আমরা তখন আবার উত্তর করে নিব, যেহেতু ফতেহাবাদের কথা বা ফতেহাবাদের জালালপুরের কথা ওইখানে ওইভাবে উল্লেখ করা হয় নাই, যেহেতু জোবরা গ্রাম কথাটা এসেছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে উত্তর হিসেবে চাচ্ছে জোবরা গ্রাম, সুতরাং উত্তর ওখানে জোবরা গ্রাম। মানে এখানে তার মানে এখানে আপনি বলছেন যে উত্তরের অপশনগুলো থেকে আসলে পরীক্ষার থেকে সিদ্ধান্তে আসতে হবে কোন উত্তরটা চাওয়া হচ্ছে, রাইট? রাইট, রাইট। এখানে আরেকটা বিষয় আপনাকে একই সাথে বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং শেষ কবি নিয়ে একটা বিতর্ক আছে। এই যে মুকুন্দারাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায় গুণাকর, কে শ্রেষ্ঠ কবি কে শেষ কবি সংক্ষেপে যদি বলতেন আচ্ছা, মধ্যযুগে। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আমরা জানি যে ভারতচন্দ্র রায় গুণাকর। তার 1707 সালে তার জন্ম হয়েছিল এবং 1760 সালে তার মৃত্যু হয়েছিল। কিন্তু আহ, মুকুন্দরাম চক্রবর্তী তার আগের, আমরা জানি যে মঙ্গল কাব্য ধারায় সর্বশেষ মঙ্গল কাব্য ছিল অন্নদা মঙ্গল। আর আহ, আমরা ধারাবাহিকভাবে মনসা মঙ্গলকে প্রাচীনতম মঙ্গল কাব্য হিসেবে পাই, তারপর আমরা পেয়েছি চণ্ডী মঙ্গল কাব্য। তো চণ্ডী মঙ্গল কাব্যের কবি হিসেবে ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, এবং তিনি 16 শতকের কবি হিসেবে তিনি পরিচিত। আর আমরা যেহেতু দেখতেই পাচ্ছি যে ভারতচন্দ্র ওনার জন্ম হয়েছে 1707 সালে, তার মানে উনি অষ্টাদশ শতকের কবি, সুতরাং শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর, এটা নিয়ে কোনো আর সংশয় নাই। কিন্তু বিতর্ক আর একটা যেখানে সৃষ্টি হয় সেটা হলো শ্রেষ্ঠ কবিকে। এখন শ্রেষ্ঠ কবি হিসাবে মুকুন্দরাম চক্রবর্তীকে অনেকে বলে থাকেন, এবং এটার পেছনে যুক্তি দেখানো হয় যে উনি যদি উনার যে লেখালেখিগুলো করেছেন চণ্ডীমঙ্গল কাব্য, এবং এই কাব্যের মধ্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন, অনেকে বলেছেন উনি যদি আধুনিক যুগে জন্মগ্রহণ করতেন তাহলে ঔপন্যাসিক হিসেবে জন্মাতেন। কিন্তু এটাই একমাত্র আহ, মানে শ্রেষ্ঠ, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হওয়ার ক্ষেত্রে আমি যুক্তিযুক্ত মনে করি না। কারণ আলাউল ভারতচন্দ্র রায় গুণাকর উনি কিন্তু শেষ কবি, এবং আধুনিক যুগের বা আধুনিকতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা পেয়েছি। এবং ভারতচন্দ্র রায় গুণাকরকে কিন্তু বলাই হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, অর্থাৎ নগর জীবনের বা নগর কেন্দ্রিক লেখালেখির যে ছোঁয়া, যে আভা, যে ভাব, সেটা আমরা তার মধ্যে পেয়েছি। এবং তার লেখালেখির মধ্যে আমরা এরকম বিখ্যাত কতগুলো কথাও পেয়েছি নগর কেন্দ্রিক, যে নগর পুরিলে দেবালয়কে আড়াই, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, তারপরে অভাগা যদ্যপি চাই আমার সাগর সন্তান শুকায়, যেন হ্যাঁ, আমার তারপরে আমার সন্তান যেন সন্তান যেন থাকে থাকে দুধে ভাতে। এক্ষেত্রে মধ্যযুগের যে ধর্ম ভিত্তিক যে সাহিত্যকর্ম ছিল, যেটা মুকুন্দরামের মধ্যে আমরা পুরোপুরি পেয়েছি, কিন্তু ভারতচন্দ্রের মধ্যে উনি ধর্মকেন্দ্রিক হলেও, কালিকা দেবীকে নিয়ে কাব্য রচনা করলেও উনি শুধু কালিকার ভাবটা নিয়েছেন, কিন্তু পুরোপুরি উপস্থাপনার দিক দিয়ে আধুনিকতার বৈশিষ্ট্য তার মধ্যে আমরা পেয়েছি। এই জন্য শেষ বিচারে ভারতচন্দ্র রায় গুণাকরকেই মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হবে। যদি পরীক্ষা আসে ভারতচন্দ্র রায় গুণাকরকে অ্যান্সার করতে হবে। ধন্যবাদ। অর্থাৎ আমি একটু ধন- তৌহিদ স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে উল্লেখ করেনি এই ধরনের কোনো টপিক থেকে ব্যাকরণের প্রশ্ন হওয়ার সম্ভাবনা, বা প্রশ্ন হয় কিনা, হওয়ার সম্ভাবনা কেমন? যেমন কারক, এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো টপিক নয়, সেখান থেকে কি প্রশ্ন হতে পারে? তৌহিদ স্যার, রিসেন্ট প্রশ্নগুলো দেখে আপনার কি মনে হয়েছে? সরি, পাবলিক সার্ভিস কমিশন যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো করে বা যেখান থেকে তারা নিয়ে থাকেন,
তো বরাবর সেখান থেকে প্রশ্ন আসে দেখা যায়, এবং মাঝে মাঝে কিন্তু সেই সিলেবাসের বাইরে থেকে দু একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা আসলে প্রিপারেশনটা ওইভাবেই নিব যে যদি কোনো কারণে বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে তো আমাদের কিছু করার থাকবে না, তাই না? আমরা তো গিয়ে কিন্তু কোনো প্রকার ওখানে জবাব দিতে নিতে পারবো না যে কেন এই জায়গা থেকে প্রশ্ন আসলো, কেন এখান থেকে প্রশ্ন আসলো। আমরা কিন্তু এই রিস্ক নেবো না, আমরা জানার জন্য সবই জেনে যাবো। শুধু আমরা যে যারা পরীক্ষা দিব বিসিএস এর জন্য, শুধু যে বিসিএস এর পরীক্ষার বিষয়টা এমন না, আমরা কিন্তু এরপরে আরো অন্যান্য সরকারি জব বা প্রাইভেট সেক্টরের ব্যাংক গুলোতেও কিন্তু পরীক্ষা দিব। তো আসলে এই ছোটখাটো বিষয়গুলোর জন্য আমরা খুব বেশি টেন্স না হয়ে যতটুকু পারি দেখে যাই, আসলে আলহামদুলিল্লাহ, না আসলে তো আরো বেশি আলহামদুলিল্লাহ। ভালো উত্তর। এখন এর একটা প্রশ্ন আসছে, বঙ্কিমচন্দ্রের আলমগীর কবির রবিন সম্ভবত একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? রাজমোহনস ওয়াইফ, ঠিক আছে মোস্তাফিজ স্যার, নাকি চেঞ্জ করবেন? প্রথম উপন্যাস। হ্যাঁ, এখানে প্রথমে উনি রাজবংশ ওয়াইফই লিখেছেন 1864 সালে, পরবর্তীতে 65 সালে তিনি লিখেছিলেন দুর্গেশ মন্দিরে। এখন যদি প্রশ্ন এক্সাক্ট এটা থাকে যে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, সেক্ষেত্রে রাজবংশ ওয়াইফ যদি অপশনে থাকে অ্যান্সার করতে হবে, আর যদি ওটা না থাকে তাহলে দুর্গেশ মন্দিরে অ্যান্সার করতে হবে। আমি একটু মোস্তাফিজ স্যারের কাছে, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আমাদের 8:30টায় যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে আমাদের শেষ করতে হবে, আলোচনাটা ভালোই চলছিল। আমি একটু মোস্তাফিজ স্যার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে পরীক্ষা তো একেবারেই আসন্ন, আজকে হচ্ছে শনিবার, আগামী শনিবারের আগেই প্রশ্ন আমরা বিচার বিশ্লেষণ শুরু করব, কেউ আনন্দিত হব, কেউ হতাশ হব, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হবে। আপনার কি মনে হয়, আধুনিক যুগে তো অসংখ্য কবি, লেখক, সাহিত্যিক, আপনারও বই আছে, মোস্তাফিজ স্যারেরও কিন্তু ব্যাকরণ নিয়ে বই আছে, এখন এই যে এত এত শত শত লেখক, সাহিত্যিক, কবি, এর মধ্য থেকে বাছাই করা লেখক, কবি, সাহিত্যিক, এই যে একেবারে খুব অল্প সময়ে কাদের উপরে ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন? পরামর্শ কি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি সাহিত্য, বাংলা সাহিত্য পড়াচ্ছি, দীর্ঘদিন ব্যাকরণও পড়াচ্ছি। আমি নিজে যে বইটা লিখেছি সেখানে 172 জন আধুনিক যুগের একদম খ্যাতনামা 172 জন কবি সাহিত্যিকের সম্পর্কে আলোচনা আছে। যখন কেউ বই কিনে তখন বলে স্যার এতগুলো পড়তে হবে, তো সেক্ষেত্রে আমি যখন ক্লাস নিই ক্লাসের শুরুতেই কিন্তু একটু কনসাইজ করে দিই কারদেরকে পড়তে হবে। তো সেক্ষেত্রে এমনি নাম বলে গেলাম এই লেখক, কিন্তু সেটা না করে আমি মোটামুটি স্পেসিফিক কতগুলো ভাগ ভাগ করে দিই যে কোন কোন লেখকগুলো আসলে পড়লে স্টুডেন্টরা মানে কোনো ইয়ের মধ্যে পড়বে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না, এবং মোটামুটি একটা আস্থা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সেক্ষেত্রে আধুনিক যুগে মানে আমরা যাদের লেখা ঝোঁকা মানে রীতিমতো পাঠ্যপুস্তকে পড়েছি, এরকম লেখকের সংখ্যা 200-র কম না। তো এই 200 জন লেখকের অসংখ্য লেখালেখি, সেটা আমরা যদি মাথায় রাখতে চাই তাহলে সেটা কিন্তু সহজ কাজ নয়। আর বিশেষ করে এই যে পরীক্ষা এক সপ্তাহ নাই, এই সময়ের মধ্যে, এই কয়েকটা দিনের মধ্যে আমাদের মানে এত লেখককে রিভিশন দেওয়া কিন্তু সহজ না। সেই ক্ষেত্রে আমি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো যে আধুনিক যুগের আমরা তো দুইটা ভাগ করি, রবীন্দ্রনাথের আগে এবং রবীন্দ্রনাথের পরে, এবং রবীন্দ্রনাথের পরেও রবীন্দ্রনাথের সমসাময়িক এবং আমাদের 71-এর পূর্ববর্তী পরবর্তী যে সমস্ত সাহিত্যিক আছেন, আমি স্পেসিফিক কিছু সাহিত্যিকের কথা বলবো। আশা করি এই কয়েকজন লেখক যদি পরীক্ষার আগে একটু রিভিশন করে যেতে পারেন তাহলে আমার মনে হয় প্রার্থীরা হতাশ হবেন না। সেক্ষেত্রে রবীন্দ্রনাথের আগে আমি কয়েকজন লেখকের নাম বলছি, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে দীনবন্ধু মিত্র, এরপরে বিহারীলাল চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন এবং কায়কোবাদ। মোটামুটি আমি যে কয়েকজন লেখকের কথা বলেছি এই কয়েকজন লেখক সম্পর্কে একটু যদি সম্ভব হয় রিভিশন করে যাবেন। আর রবীন্দ্র যুগের যে সমস্ত সাহিত্যিক, তাদের মধ্যে রবীন্দ্র যুগের সাহিত্যিকের সংখ্যাও কিন্তু 70-এর উপরে। আমি বেছে কয়েকজনের কথা বলছি। এক রবীন্দ্রনাথ, তারপরে শরৎ, তারপরে রোকেয়া। আমি সংক্ষেপে নামগুলো বলছি, সাহিত্যিকের সময় যেহেতু সংক্ষিপ্ত আমি সংক্ষেপে বললে আপনারা বুঝবেন এই জন্য বলছি। তাহলে রবীন্দ্রনাথ, শরৎ, রোকেয়া, নজরুল, জীবনানন্দ দাশ, তারপরে জসিমউদ্দিন, মানিক বন্দ্যোপাধ্যায় আর ফররুখ আহমদ। এই কয়েকজনকে রবীন্দ্র যুগের এবং রবীন্দ্র সমসাময়িক এই সমস্ত কবিদের একটু দেখে রাখবেন। আর রবীন্দ্র মানে পরবর্তী আমাদের এই যে বর্তমান বাংলাদেশ এবং
একাত্তরের পরে আগে মিলিয়ে যারা লেখক আছেন তাদের মধ্যে আমি কয়েকজন লেখকের কথা বলবো, যদি সম্ভব হয় তাদের থেকে একটু দেখে যাবেন। তাদের মধ্যে তাদের মধ্যে রয়েছেন মুনির চৌধুরী, তারপরে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, শওকত ওসমান, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, তারপরে সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, সেলিম আলদিন, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ আর নির্মলেন্দু গুণ। এই আধুনিক যুগের মোটামুটি আমি যে কয়েকজন লেখকের নাম বলেছি, যদি সম্ভব হয় আপনারা এই কয়েকজন দেখে যাবেন। সবাই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের এবং যাদের থেকে বরাবর প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আমি এই কয়েকজন লেখকের কথা বলেছি। এই কয়েকজন লেখক সম্পর্কে যদি আপনারা দেখে যান, আশা করি আপনাদের বেশিরভাগটাই এর মধ্যে কাভার হয়ে যাবে। অনেক 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 ধন্যবাদ আমাদের আজকের অতিথি আলোচক এবং মার্চফারুটের সম্মানিত শিক্ষক প্যানেলের দুজন জনপ্রিয় শিক্ষক মুস্তাফিজুর রহমান স্যার এবং তৌহিদুর রহমান স্যার, আপনাদের দুজনকেই, এবং যারা আমাদের সাথে ছিলেন, আমাদের পরীক্ষার্থী বন্ধুগণ বা শিক্ষার্থী বন্ধুগণ যারা সাথে ছিলেন, কমেন্টে শেয়ারিং এর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনাটা আসলে ভালোই চলছিল, কিন্তু আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা অনেকেই জানেন আজকে 8:30টায় আবার আমরা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি অংশ নিয়ে ওখান থেকে 30 মার্চের একটা বিষয় আছে, সেটা নিয়ে আমাদের সাথে লাইভে থাকবেন আমাদের শাহাদাত স্যার এবং রফিক স্যার। তো আমি সেই প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং আজকের প্রোগ্রামে যারা ছিলেন তাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমার সাথে যারা ছিলেন কমেন্টে শেয়ারিং এর মাধ্যমে ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।